থাম্বনেল আইডিয়া ক্রিয়েট করা যখন শেষ হয়ে গেল তখন একটি নিউজে চোখ পড়ল, নিউজটি পড়ে ফেললাম। আর এটি ছিল আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার একটি সমাবেশকে কেন্দ্র করে এই নিউজটি ছিল। সেখানে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো কথাগুলো আমার ভালো লেগেছে, ভাবলাম দর্শকদের সঙ্গে শেয়ার করব। আর থাম্বনেলের বিষয়গুলো নিয়ে আলোচনায় আসছি বিভিন্ন ফেজে। তো মামুনুল হক বিরাজমান যে পরিস্থিতি দেশে এখন চলছে, অধ্যাপক ইউনূসের পদত্যাগ করবার বিষয়টি আলোচনায় এসেছে, দুদিন থেকে চলছে এই বিষয়ে আলোচনা। বুধবার দিন সেনাবাহিনীর প্রধান কিছু বিতর্কিত কথা বলেছেন তার অফিসার্স অ্যাড্রেসে। এই সব কিছু মিলিয়ে মামুনুল হক কিছু চমৎকার কথা বলেছেন, আমার কাছে ভালো লেগেছে। তো সংক্ষেপে শেয়ার করে ফেলবো বিষয়টি এবং তার বক্তব্য। তো তিনি প্রধান উপদেষ্টাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আখ্যা দিয়েছিলেন ক্রান্তিকালের ত্রাতা হিসেবে, এবং তিনি তাকে অনুরোধ করেছেন তার স্বপদে বহাল থেকে তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, গুরুদায়িত্ব রাষ্ট্রের, সেটি যাতে তিনি পালন করে যান একটি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত। তিনি তাকে অনুরোধ করেছেন এবং তাকে ক্রান্তিকালের ত্রাতা হিসেবে সম্বোধন করেছেন। তা আমার কাছে ভালো লেগেছে বিষয়টি। আর ছাত্রদের উদ্দেশ্যে তিনি কিছু উপদেশ দিয়েছেন, বিশেষভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে যারা পরবর্তীতে এনসিপি এবং এখন সরকারেও আছেন উপদেষ্টা দুজন এখনও সেই ছাত্র নেতারা, তো তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তারা যাতে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে এবং তারা অন্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করে এবং একটি অবস্থানে থাকে, এই আহ্বান তিনি জানিয়েছেন। এবং বড় দল হিসাবে বিএনপির প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন এবং জামাত ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন। এই দলগুলোকে দায়িত্বশীল আচরণ করবার কথা তিনি বলেছেন, যাতে একটি ঐকমত্যে থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায় একটি চূড়ান্তভাবে একটি নির্বাচন আয়োজনের পথে সুষ্ঠুভাবে যাবার জন্যে এবং আয়োজন করবার জন্যে। তো চমৎকার কিছু কথা তিনি বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে তার কথাগুলো। তো এখন কথা হলো, যারা অধ্যাপক ইউনূসকে সহ্য করতে পারেন না তারা হয়তো এই টার্মটি তাদের ভালো লাগবে না। ক্রান্তিকালের ত্রাতা খুব গুরুগম্ভীর এবং অত্যন্ত খুব সিরিয়াস মনে হবে, হ্যাঁ মনে হতেই পারে, বাট এইটি অস্বীকার করার তো আসলেই কোনো উপায় নেই। তিনি যখন সরকারের দায়িত্ব নিলেন 8 অগাস্ট 2024, তখন তো আমাদের একটি ক্রান্তিকাল চলছিল। আর তাকে ছাড়া আমরা কি আর কাউকে তখন চিন্তা করতে পেরেছিলাম? কেউ কি পেরেছিলাম? এবং আমরা কি জাতিগতভাবে রাজি হতাম অন্য কাউকে গ্রহণ করতে? শুধু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলে কোনো কথা ওঠেনি, সবাই মেনে নিয়েছি আমরা যে তিনি আমাদের রাষ্ট্রের হাল ধরতে পারেন এবং তার উপর আমরা ভরসা করতে পারি। সো ত্রাতা হিসেবেই কিন্তু তার আবির্ভাব হয়েছিল এবং আমরা অনেকেই তার উপর এখনও সেই আস্থাটি রাখতে চাচ্ছি। যদি বিভিন্ন কারণে রাজনৈতিক দলগুলো তাকে বিতর্কিত করবার চেষ্টা করেছে এবং করছে, ক্রমাগত করেই যাচ্ছে। আর এইটিও আমি বলছি না যে অধ্যাপক ইউনূস যা যা করেছেন এই পর্যন্ত গত 9 মাসে সব সঠিক করেছেন, না, সব কাজ তিনি সঠিক করেননি, তারও ভুল ত্রুটি হয়, তিনি আমাদের মতো মানুষই। তো মানুষ হিসাবে তার ভুল ত্রুটি আছে, তো তিনি সেটা করেছেন। রাষ্ট্র পরিচালনায় তার অভিজ্ঞতা ছিল না, আগে তিনি রাজনৈতিক ব্যক্তিও নন, প্রশাসনেও তার অভিজ্ঞতা ছিল না সেভাবে। সো রাষ্ট্র পরিচালনায় তিনি একেবারে পারফেক্টলি সব কিছু করছেন আমি সে কথা বলছি না, তাই সমালোচনার জায়গাও তিনি কিছু তৈরি করেছেন নিঃসন্দেহে। তো সেগুলো নিয়ে সমালোচনা হতে পারে, বাট রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ বরাবরই করেনি। সমালোচনা এক বিষয় আর চরিত্র হনন সম্পূর্ণভাবে অন্য বিষয়, ব্যক্তিগত আক্রমণ অন্য বিষয়। তো বেশিরভাগ ক্ষেত্রে তিনি কিন্তু ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন এবং চরিত্র হননের চেষ্টা চলেছে নানাভাবে। সমালোচনা সেভাবে হয়নি, গঠনমূলক সমালোচনা। রাজনৈতিক দলগুলো মুখে মুখে বলেছে আমরা আপনার সঙ্গে আছি, আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি, আবার ঠিক পরের সেকেন্ডেই তার তীব্র সমালোচনা করেছে বাজেভাবে। তো এটি একটি বাইপোলার ডিসঅর্ডার, আসলে এটি একটি সাইকোলজিক্যাল টার্ম, সাইকিয়াট্রিক টার্ম, মুড সুইংও বলা হয় এটিকে। অর্থাৎ এই আমি ভালো মুডে আছি, পরের সেকেন্ডে আমার মুড পাল্টে গেল। এই আমি বলছি আপনার সঙ্গে আছি, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চাই, পরের মুহূর্তে এমন একটি মন্তব্য করে দিলাম যে সরকার নড়বড়ে হয়ে পড়লো, দুর্বল হয়ে পড়লো। সো এই আচরণ কিন্তু লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, আর বিশেষভাবে বিএনপি। তো বিএনপি যা করছে, বিএনপি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, এতে কোনো সন্দেহ নেই। এই ইস্যুতে যদি কথা বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যুতে, তারা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে, এই কথা পরিষ্কার হয়ে গেছে, কারণ তাদের আচরণ একেবারে সঙ্গতিপূর্ণ না। তো যাই হোক, এখানে
থাম্বনেইলে বেশ কয়েকটি ছবি আমি অ্যাড করেছি, একে একে আসবো, সবগুলোই অ্যাড্রেস করব, কেন এই ছবিগুলো অ্যাড করেছি, তাদের নিয়ে কি কথা আলোচনা করব সব কিছু নিয়ে। তো শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরপরই কথা হয়েছিল রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে কি হবে, চুপ্পু কি ক্ষমতায় থাকবে নাকি চুপ্পুকে অপসারণ করা হবে। কারণ এতে তো কোনো সন্দেহ নেই, চুপ্পু ছিলেন হাসিনার আবিষ্কার এবং হাসিনার লেগেসি। তো হাসিনা উৎখাত হয়েছে, স্বৈরাচারী সরকার উৎখাত হয়েছে, স্বৈরাচারী হাসিনা বিদায় নিয়েছে, পালিয়ে গিয়েছে, তাহলে তার লেগেসি কেন থাকবে? এবং রাষ্ট্রপতির মতো একটি অবস্থানে তাকে থাকতে দিলে কি হতে পারে, সেটি আলটিমেটলি খারাপের দিকেও যেতে পারে, রাষ্ট্রের জন্য সেটি ক্ষতিকারক হতে পারে। তার চিন্তা, তার মনন, তার অন্তর্ঘাতমূলক কোনো কর্মকাণ্ড তিনি চালাতে পারেন, অস্বাভাবিক না। তো সেই জন্যে তিনি থাকবেন কি থাকবেন না এই নিয়ে অনেক কথা হয়েছিল। তো তাকে না রাখবার ব্যাপারে মোটামুটি বেশ জোরালো একটি পদক্ষেপ বলা ঠিক হবে না, জোরালো একটা আওয়াজ উঠেছিল সেই সময়। কিন্তু বিএনপি এটির বিরোধিতা করেছিল, একেবারে ডাউন রাইট অপোজিশন, সরাসরি বিরোধিতা এবং জোরালো বিরোধিতা। এবং তারা বলবার চেষ্টা করছিল যে চুপ্পুকে সরিয়ে দিলে সাংবিধানিক কন্টিনিউটি রক্ষা হবে না, সাংবিধানিক নিয়মকানুন বিঘ্ন ঘটবে, সংবিধান লঙ্ঘন হবে সংবিধানের, এইসব কথাবার্তা তারা বলছিলেন। তো তারা আসলে এমন ভাব করছিলেন যে সংবিধান একটি ধর্মগ্রন্থ, তাই সেই ধর্মগ্রন্থের কোনো কিছু বদলানো যাবে না, বদলালে পাপ হবে, কারণ এটি ঐশী, সংবিধান কোনো ঐশী বিষয় নয়। বিএনপি আমাদের এটি বোঝাবার চেষ্টা করছিল বারবারই, কিন্তু আমরা আসলে বুঝতে চাইনি বা বুঝতে পারিনি বিষয়টি সেভাবে। কারণ সংবিধান মানুষেরই লেখা, মানুষের প্রয়োজনে সংবিধান হাজারবার পরিবর্তন করা যায়। বিএনপিও করেছে সংবিধান পরিবর্তন, প্রয়োজনে অপ্রয়োজনে। আওয়ামী লীগ তো বলেই লাভ নেই, আওয়ামী লীগ তো অটোপসি করেছে সংবিধানের উপর, ময়না তদন্তে যেরকম লাশ কাটাছেড়া করা হয়, আওয়ামী লীগ তো তাই করেছে। তো অত পবিত্র জিনিস হলে অত কাটাকাটি এর উপর কী করে হলো? আর যার যেমন প্রয়োজন তেমনভাবে বদলানো গেল কী করে? তো মুখে যতই বলি, আমরা আসলে কেউ সংবিধানকে সেভাবে অত গুরুত্বও দেই না, আর এটা নিয়ে অত বেশি মাথাও ঘামাই না। বাট রাজনৈতিক কারণে, রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্যে মাঝে মাঝে আমরা স্ক্রিপচার প্রমাণ করতে চাই, সংবিধানকে ধর্মগ্রন্থ হিসাবে প্রমাণ করতে চাই। তো বিএনপি সেই কাজটি করেছে। আবার জেনারেল ওয়াকারকে নিয়েও কথা হয়েছিল, সেনাপ্রধান, তার কি থাকা উচিত না থাকা উচিত না। তো এখানে দুটো পক্ষ ছিল, এক পক্ষ তাকে জুলাই আন্দোলনের হিরো হিসেবে দেখতে চাচ্ছিল বা চেয়েছে, যে তার অনেক অবদান আছে, সেনাবাহিনী অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে আমাদের এই আন্দোলনে, তাতে আন্দোলন সহজ হয়েছে, যে তার সুবিধাজনক হয়েছে এবং সম্ভব হয়েছে। কেউ কেউ আরও জোরালোভাবে বলেছেন, যদিও বিষয়টি এরকম না, কোনো বাহিনী আন্দোলন দমাতে পারে না। পৃথিবীতে যখনই কোনো আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, আর মানুষ যখন চেয়েছে তখনই হয়েছে। আর মানুষ যখন চায় কোনো কিছু, সেটি হতেই হয়, কেউ আটকাতে পারে না, কোনো জেনারেল আটকাতে পারেন না, কোনো ফিল্ড মার্শাল আটকাতে পারেন না, কেউ পারে না। পৃথিবীতে এমন নজির নেই আজ পর্যন্ত। তবে হ্যাঁ, মানুষের চাইতে হয়, সেভাবে চাইলে সব বাধা দূর হয়ে যায়। কোনো সেনাবাহিনীর প্রধান সহযোগিতা করলো কি করলো না, এই জন্য আজ পর্যন্ত কোনো বিপ্লব কোথাও আটকে থাকেনি। তো আমাদেরও হয়তো থাকতো না, আরও রক্তপাত হতো, আরও কিছু মানুষ মারা যেত, বিজয় আমাদের হতোই, আসতোই। তো যাই হোক, শুরুতে অনেকেই সেভাবে পজিটিভলি দেখেছিলেন তার ভূমিকাটি, কিন্তু আসলে বিষয়টি সেরকম ছিল না। তো যারা এই বয়ান প্রচার করেছেন বা তৈরি করেছেন যে তিনি একজন হিরো এবং তিনি না থাকলে আমাদের কিছুই হতো না, আন্দোলন সফল হতো না, তাদের মধ্যে দুটো শ্রেণী আছে। একটি শ্রেণী সরল মনা, তারা না বুঝে এসব কথাবার্তা বলেছে। তারা এটি আমলেই নেয়নি যে এটি জেনারেল ওয়াকারের ইচ্ছে বা ডিসিশন ছিল না। এটি কিন্তু সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা, কর্নেল থেকে শুরু করে নিচের দিকে যারা ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, তারা কেউ চায়নি যে আর্মি জনগণের বিপক্ষে অস্ত্র ধরুক। তারা পরিষ্কার বার্তা জেনারেল ওয়াকারকে দিয়ে দিয়েছে যে আমরা কখনোই জনগণের উপর অস্ত্র ধরবো না, ধরতে পারবো না। সো দ্য মেসেজ ওয়াজ ক্লিয়ার। আর সেই মেসেজটি রিড করতে পেরেছিলেন ওয়াকার, আর ওয়াকার তখন হাসিনার পক্ষে কাজ করেননি। সো সরলমনা যেই গ্রুপটি আছে যাদের কথা বলছিলাম, তারা এই বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তারা মোটা দাগে বলে চলেছেন যে ওয়াকার একজন হিরো, ওয়াকার একজন পেট্রিয়ট, ওয়াকার আমাদের সহযোগিতা না করলে আমাদের কিছুই হতো না। তারা এই বয়ানটি তৈরি করেছেন, সরল মনাদের কথা বলছি। আর আরেক শ্রেণী আছে ধান্দাবাজ, তারা জানেন এই বিষয়টি যে ওয়াকার খুব স্বতঃস্ফূর্তভাবে কাজটি করেনি, করতে বাধ্য হয়েছিল। তারা ধান্দাবাজ, তারা হাসিনার লেগেসি, হাসিনার লেসপেন্সার, তারা এটা জেনেও না জানার ভান করছেন এবং ওয়াকারকে হিরো সাজাবার চেষ্টা করছেন বরাবরই। তো এগুলো আমরা বুঝতে পারি, সচেতন মানুষ মাত্রই আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, কে কোন উদ্দেশ্যে কি বলছে, কেন কি করছে, বোঝা যায়। তো এখন ওয়াকার কিন্তু শুরুতেই প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যখন প্রস্তাব করা হয়েছিল, ওয়াকার এটির বিরোধিতা করেছিলেন। শুধু বিরোধিতাই না,
ওয়াকার এই কথাও বলেছিলেন, বুকে পাথর চাপা রেখে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। অর্থাৎ ছাত্র জনতা যখন অধ্যাপক ইউনূসের নামটি সামনে নিয়ে আসেন এবং তারা যখন অনড় ছিলেন যে অধ্যাপক ইউনূসই হবে এই সরকারের প্রধান উপদেষ্টা, তখন ওয়াকার মানতে চাননি। আর না মানতে চাওয়ার কারণটিও খুব পরিষ্কার, কারণ ওয়াকার শুধু হাসিনার আত্মই না, হাসিনার আবিষ্কার। ওয়াকারের সেনাপ্রধান হবার কথা ছিল না, সেখানে চেইন অফ কমান্ড লঙ্ঘন করে, সিনিয়রিটি লঙ্ঘন করে এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে হাসিনা সিচুয়েশন এমনভাবে সাজিয়েছিলেন যে ওয়াকার সেনাবাহিনীর প্রধান হতে পারেন। সো ওয়াকারের সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগটিই স্বচ্ছ ছিল না। সো তাই এই কৃতজ্ঞতা ওয়াকারের তো হাসিনার প্রতি থাকবেই, থাকাটাই স্বাভাবিক, তার উপর আত্মীয়। তো সব মিলিয়ে ওয়াকার তো খুশি হয়নি, হওয়ার কোনো কারণ নেই যে হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। ওয়াকার এটি ভালোভাবে নেবেন না। তাই ওয়াকার বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে অধ্যাপক ইউনূসকে সহ্য করছি বা এই সিদ্ধান্ত মানতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, তখন তার করবার কিছু ছিল না, কারণ ছাত্র জনতার ইচ্ছেই ছিল চূড়ান্ত ইচ্ছে। আর ওয়াকারের অধ্যাপক ইউনূসকে না মানবার জন্যে আমাদের কিছু আসে যায় না, কারণ সারা পৃথিবী তাকে মানে, সারা পৃথিবী তাকে সম্মান দেয়। তার সম্মানের জায়গাটি অন্যরকম, অন্য উচ্চতায় তিনি আসেন সব জায়গায়, পৃথিবীব্যাপী। সো কোন ওয়াকার তাকে পাত্তা দিল না বা দিল, আমাদের তাতে যে খুব বেশি কিছু আসে যায় তা না, বাট আসে যায়, কারণ ওয়াকার এখনও চাকরিতে আছেন। থেকে যদি কোনো ব্যাফাস কথাবার্তা বলেন অধ্যাপক ইউনূস সম্পর্কে, প্রধান উপদেষ্টা সম্পর্কে, এবং তাকে যদি ডিসরেসপেক্ট করেন, তখন আমাদের কিছুটা হলেও আসে যায়। ব্যক্তি ওয়াকারের জন্য কিছু আসে যায় না, কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসেবে যখন তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেন অধ্যাপক ইউনূসকে, তখন কিন্তু আমাদের আসে যায়। আমরা বিষয়টি সহজভাবে দেখতে রাজি নই। গত বুধবার তিনি সেনানিবাসে, সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে যেসব কথা বলেছিলেন, সেগুলো কিন্তু সেখানে চেইন অফ কমান্ড লঙ্ঘন হয়েছে, পলিটিক্যাল কথা ছিল সেগুলো। ওয়াকার সেনাবিধি লঙ্ঘন করেছেন এবং শাস্তিযোগ্য অপরাধ করেছেন ওয়াকার, এটি একেবারে পরিষ্কার। আর সেখানে প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে সেনাবাহিনীর প্রধান পদটি রাষ্ট্রের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে, অর্থাৎ অগ্রাধিকারের যে তালিকা আছে, রাষ্ট্রীয় বিভিন্ন অকেশনে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় যে একটি তালিকা মেনটেন করা হয়, কার আগে কে, কার পরে কে, এই যে একটি তালিকা, যেটাকে আমরা বলি অফিসিয়ালি, আমরা এটাকে বলি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। তো সেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কিন্তু নাম্বার 2-তে আছে, রাষ্ট্রপতি নাম্বার 1-এ আছেন। যদিও এখন যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু, তার কথা আলাদা, আমরা ব্যক্তি চুপ্পুকে পছন্দ করি না, বাট রাষ্ট্রপতির পদটি তো গৌরবজনক এবং সম্মানের, শ্রদ্ধার পোস্ট সেটি। তো 1 নম্বরে আছেন রাষ্ট্রপতি, নাম্বার 2-তে আছেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, নাম্বার 2-তে আছেন 2 নম্বরে অধ্যাপক ইউনূস, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছেন 12 নম্বরে। তো প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, 12 নম্বর কর্মচারী 2 নম্বর প্রধান নির্বাহীকে শাসাচ্ছে, সে বলে দিচ্ছে 2 নম্বরকে কী করতে হবে। খুব হাস্যকর বিষয়টি। একসময় এই দেশে একটি কথা খুব চালু হয়েছিল যে আগে কুত্তায় লেজ নাড়াইতো, এখন লেজে কুত্তা নাড়ায়, এরকম একটি কথা কিন্তু বেশ প্রচলন হয়ে গিয়েছিল বিভিন্ন মহলে। তো অনেকের এখনো মনে আছে কথাগুলো। তো আমার কাছে এরকমই মনে হয়েছে যে লেজে কুত্তা নাড়ায়, যেটি হাস্যকর, অগ্রহণযোগ্য এবং অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এবং এই জন্য তার শাস্তি পাওয়া উচিত আসলে, যাতে ভবিষ্যতে অন্যরা সাবধান হয় চেইন অফ কমান্ড না ভাঙার ব্যাপারে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স মেনে চলার ব্যাপারে। এই জন্য তার শাস্তি পাওয়ার দরকার আছে। তো যাই হোক, এই নিয়ে অনেক আলোচনা সব মহলে চলছে এখনো। বুধবারের সেই অফিসার্স অ্যাড্রেস নিয়ে কথা চলছে, কথা কিন্তু থামেনি। আর শুধু তাই না, ওয়াকার যা যা করেছেন এই পর্যন্ত, অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে, সেই আয়নাঘর, কুখ্যাত সে আয়নাঘর, সেই আয়নাঘরের আলামত পর্যন্ত মুছে ফেলা হয়েছে। এবং ওয়াকার তখন সেনাবাহিনীর প্রধান। আয়নাঘরের যে আলামতগুলো ছিল, বিভিন্ন বাহিনীর লোকেরা যে অপরাধগুলো করেছিল, মানবতা বিরোধী অপরাধ আয়নাঘরের মধ্যে সংগঠিত হয়েছিল, টর্চার করা, এমনকি লোকের রক্তের দাগও ছিল বিভিন্ন দেয়ালে, আমরা শুনেছি, আমরা মিডিয়ায় দেখেছি। তো সেই সব কিছু পাল্টে ফেলা হয়েছিল, সেই অপরাধের আলামতগুলো মুছে ফেলা হয়েছিল। কিভাবে? ওয়াকারুজ্জামান তখন সেনাবাহিনীর প্রধান, তাহলে সেনাবাহিনীর প্রধান জানবেন না আয়নাঘরের মতো এরকম সেন্সিটিভ বিষয়গুলোতে, সেন্সিটিভ স্থাপনাগুলোতে অপরাধের নমুনা মুছে ফেলা হয়েছিল। এমনকি কোনো কোনো বিল্ডিংয়ের স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছিল, দেয়াল ভেঙে ফেলা হয়েছিল, রুমকে বড় ছোট করে ফেলা হয়েছিল। কেন? যাতে ভবিষ্যতে যদি সেখানে রেখে যাদের টর্চার করা হয়েছিল, তারা যদি সরেজমিনে গিয়ে শনাক্ত করার চেষ্টা করে, তারা যাতে শনাক্ত করতে না পারে। কত বড় অপরাধ এটি!
এটি ফৌজদারি অপরাধ, অপরাধের আলামত মুছে ফেলবার চেষ্টা করা। এই জন্য ওয়াকার দোষী সাব্যস্ত হতে পারেন, ফৌজদারি অপরাধ হয়েছে এখানে, অবশ্যই দায় ওয়াকারকে নিতে হবে। হ্যাঁ, ওয়াকার নিজের হাতে এটি করেননি, ওয়াকার তো রাজমিস্ত্রি না, জানি আমরা, বাট ওয়াকার তখন সেনাবাহিনীর প্রধান, সো এই দায় তার উপর যায়। শুধু তাই না, অধ্যাপক ইউনূস যখন আয়নাঘর পরিদর্শন করবার উদ্যোগ নিয়েছিলেন বেশ কয়েকবার, সেই উদ্যোগটি বাধাগ্রস্ত হয়েছিল। আর আমরা যতদূর জেনেছি ওয়াকার এর পেছনে কলকাঠি নেড়েছে। সো ওয়াকারের সংগঠিত অপরাধের লিস্ট বেশ বড়ই হবে, যদি ঠিকমতো তৈরি করা হয় খারাপ হবে না। সো ওয়াকার সংযত হবেন, এটি আমরা আশা করি। আর তার বিরুদ্ধে আসলে প্রসিকিউশন হওয়া দরকার সত্যি বলতে গেলে। তো দেখা যাক, সেটি ভবিষ্যৎ বলে দেবে তার অবস্থান কোথায় এবং কি। আর চুপ্পু এবং ওয়াকার দুজনেই ভেতরে থেকে কলকাঠি নাড়ছেন বহুদিন থেকে, সেটা আমরা জানি, বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে তাদেরকে সরাবার। বাট অধ্যাপক ইউনূস ধৈর্য রেখেছেন, তিনি অত্যন্ত ধৈর্যশীল, সেটা আমরা বুঝতে পারি। তো তারপরেও বেশি ধৈর্য রাখলে আবার সমস্যা হয়, ধৈর্যেরও একটা সীমা থাকা দরকার। তো সীমা হয়তো ছাড়িয়ে গেছে, তাই অন্যেরা সুবিধা নিচ্ছে, অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। আর চুপ্পুর কথা যদি বলি, চুপ্পু কিন্তু চুপ করে ভিতরে অনেক কিছু করে যাচ্ছে, যেটা আমরা হয়তো বাইরে থেকে বুঝতে পারছি না। অতি সম্প্রতি চুপ্পুর কিছু আলামত দেখা গিয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন পালিয়ে গেলেন, বা তাকে পালিয়ে যেতে দেয়া হলো, ঢাকা এয়ারপোর্ট হয়ে তিনি গেলেন, আর সেখানে চুপ্পুর অফিস থেকে কল এসেছিল, সেই খবর কিন্তু বিভিন্ন মিডিয়া প্রচার করেছে। তাহলে চুপ্পুর অফিস থেকে কল আসা মানে চুপ্পুর ইনভলভমেন্ট ছিল বিষয়টিতে, এবং সেখান থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু তাকে বোর্ডিং পাস দেওয়া হয়, বা তিনি বোর্ড করতে পারেন প্লেনে। তো চুপ্পু এখনও ভিতরে ভিতরে চুপকে অনেক কিছু করছে, সেটি পরিষ্কার। তাই চুপ্পু এবং ওয়াকার যতদিন ক্ষমতায় থাকবে, আমাদের কিছু আশঙ্কা, আমাদের কিছু ভয় থেকেই যাবে, এবং তারা ভেতর থেকে কলকাঠি নাড়তেই থাকবেন, এবং সেটা সাবোটাজও হতে পারে, অন্তর্ঘাতমূলক কাজেও তারা লিপ্ত হতে পারেন। সেই সম্ভাবনা আমরা মোটেই উড়িয়ে দিই না। তো এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে, সরকারকেও সজাগ থাকতে হবে। তাদেরকে সহ্য করলেও তাদেরকে নজরদারির আওতায় রাখতে হবে, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে কথা বলছিলাম চুপ্পু এবং ওয়াকারকে নিয়ে। আর আবার ফিরে আসছি বিএনপিতে। তো বিএনপি শুরু থেকেই সংস্কারের বিষয়টি মানতে পারছিল না। এখন অধ্যাপক ইউনূস বিরক্ত হয়ে যে ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছেন, পদত্যাগ করতে চাচ্ছেন, এই বিষয়টি এমনি এমনি হয়নি। সবচাইতে বেশি বিরোধিতা যদি তিনি ফেস করে থাকেন ক্ষমতা নেওয়ার পর থেকে, সেটি বিএনপির কাছ থেকে ফেস করেছেন, সবচাইতে বড় বিরোধিতা, এবং কন্টিনিউয়াসলি, রিলেন্টলেসলি বিএনপি এই বিরোধিতা করে গিয়েছে। বিএনপি ওই যে একটু আগে আমি বলছিলাম বাইপোলার ডিসঅর্ডার কিংবা মুড সুইং, বিএনপি আগাগোড়া সকালে যদি বলেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, বিকালে আবার বলেছে না এটা হবে না, এটা কেন করতে হবে, এরকম না বিষয়টি, বিকালে আবার ছুড়ে মেরেছে অন্তর্বর্তীকালীন সরকারকে। আগাগোড়া বিএনপি এই ভূমিকা পালন করেছে, এবং একজন লোক করেনি। বিএনপির এমন কোনো নেতা নেই, বড় নেতা, পাতি নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, অমুক তমুক, কেউ বাকি নেই যারা ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূসকে আক্রমণ করেননি। প্রত্যেকটি লোক, বিশেষভাবে গত 2 মাস ধরে এই আক্রমণের মাত্রা বেশ বেড়ে গিয়েছে, বেশ তীব্র হয়ে উঠেছে। তাদের একটি অন্তর্জালা ছিল, নির্বাচন কবে হবে, কালকে হয় না কেন, আগামী সপ্তাহে হয় না কেন, 3 মাসের মধ্যে দেয়া হচ্ছে না কেন। জপ মালা বানিয়ে ফেলেছিল তারা, তসবি বানিয়ে ফেলেছিল, তসবি জপ তো সারাদিন, এখনো জপে 24 আওয়ার্স, 24/7, 365 দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন, 24/7, 365 তসবি। নির্বাচন নির্বাচন নির্বাচন, হাসিনার একটা তসবি ছিল, কেউ হয়তো সেটি ব্যঙ্গাত্মকভাবে তৈরি করেছিল। সেখানে আমরা দেখেছিলাম হাসিনা একটা তসবি ধরে বলছে উন্নয়ন 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 উন্নয়ন, সো বিএনপি বলছে নির্বাচন 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 নির্বাচন। বুঝতে পারি আমরা সেটি, সেই পুরনো তসবি। তো আমরাও নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন কেন হবে না? অধ্যাপক ইউনূসকে আমরা 5 বছরের জন্য ক্ষমতায় বসাইনি, উনি কোনো নির্বাচিত সরকার না, পরিষ্কার জানি আমরা সেটি। কিন্তু আমরা সেইটিও চাইনি যে হাসিনা সহ বাকি খুনিদের, আওয়ামী বাকশালীদের বিচার হবে না, কিংবা বিচার বিলম্বিত হবে, কবে হবে আমরা জানবো না, প্রয়োজনীয় সংস্কারগুলো হবে না, একটা নির্বাচন হয়ে যাবে, এরকম নির্বাচন আমরা চাইনি, কেউ চাইনি এই দেশের মানুষ, শুধু বিএনপির কিছু নেতা ছাড়া। এমনকি বিএনপির অনেক কর্মীও চান না, অনেক নেতাও চান না, যারা সৎ, যারা মানবিক, দূরদৃষ্টি সম্পন্ন, তারাও চাচ্ছেন সংস্কার হোক, তারপর নির্বাচন হোক, তাতে সময় যদি আরো 6 মাস 1 বছর বেশি লাগে লাগুক। কিন্তু বিএনপির এখন যারা নেতৃত্বে আছেন তারা চাইছেন না, তারা তীব্র, মানে আমি বলবো আন্দোলনই গড়ে তুলেছেন দস্তুর মতো অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে। এটি আন্দোলন অবশ্যই। সো বিএনপি সবচাইতে বড় বিরক্ত অধ্যাপক ইউনূসকে করেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে স্থবির করে দিয়েছে বলতে গেলে। তারা কাজকর্ম কিছু নিয়ে এগোতে পারছে না,
সংস্কারের কথা যখনই বলা হয়, যখনই টার্মটি চলে আসে সামনে, অমনি আমাদের মহান নেতা তারেক রহমান তো এটার কথা বলেছিলেন। তারেক রহমান তো 31 দফা দিয়েছিলেন। তখনই তারেক রহমান সামনে হাজির হয়ে যায়। কেন তখনই তারেক রহমানকে সামনে আনতে হবে? কেন প্রত্যেক কথায়, ওয়ার্ডেজ, সেন্টেন্সে তারেক রহমানকে কেন সামনে আনতে হবে? তারেক রহমান কি বলে দিয়েছেন যে আমাকে নিয়ে তোমরা তসবি জপো? এই মেরুদণ্ডহীন অপ্রয়োজনীয় এই যে মেয়াদ উত্তীর্ণ নেতারা চাটুকারিতা করবার জন্য, মোসাহেবি করবার জন্য, তারেক রহমানের কাছে নিজেকে প্রমাণ করবার জন্য 24 ঘন্টা আপনার নামে জিকির করি, তসবি জপি, শুধু খুতবাটা বাকি আছে, আগামী সপ্তাহে খুতবাও দিয়ে দেবো আপনার নামে। এই মেয়াদ উত্তীর্ণ নেতারা তারেক রহমানকে এইটি দেখাতে চায়, তাদের মোসাহেবির পরাকাষ্ঠা দেখাতে চায়। তারা কে কত বড় মোসাহেব, প্রত্যেকটি নেতা, মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, ডক্টর মঈন, কে না, ওদিকে আরেকজন আছে ফজলুর রহমান, প্রত্যেকটি নেতা 24 আওয়ার্স তসবি জপছে। আর সংস্কারের কথা আসলেই আমাদের 31 দফা। এই কথা আমরা 50 বছর আগে ভেবেছিলাম, 20 বছর আগে আমরা সংস্কার এনেছিলাম, আমরাই প্রথমে দেশে সংস্কার করেছিলাম। হাস্যকর, রিডিকিউলাস, এই কথাই তারা বলছে, এই বয়ানই তারা চালাচ্ছে। সো যেটা বলছিলাম, তারা সবচেয়ে বড় বিরোধিতা করেছে এই সরকারের, এবং এই সরকার যদি বিন্দুমাত্র নড়বড়ে হয়ে থাকে, অস্থিতিশীল হয়ে থাকে, সবচেয়ে বড় ভূমিকা এখানে বিএনপি। এই কথা প্রত্যেকটি সচেতন নাগরিক এই দেশে জানেন। তো এখন যে অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, এক ক্রান্তিকালে অধ্যাপক ইউনূস ক্ষমতা নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন দেশে। এখন আরেকটি ক্রান্তিকাল উপস্থিত। 9 মাস পর এখন তিনি বলছেন আমি আর দায়িত্বে থাকতে চাচ্ছি না, এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ইন্ডিকেট করেছেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের জানা আছে, এবং গতকালই উইকলি যে মিটিংটি হয় উপদেষ্টা পরিষদের, সেটি হচ্ছিল। তো সেই মিটিংয়ের পর উপদেষ্টাদের সঙ্গে তিনি অনানুষ্ঠানিক বিভিন্ন আলাপে তার পদ ছেড়ে দেবার বিষয়টি সামনে আনেন, এবং গতকাল সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেন। মাহফুজ এবং আসিফ মাহমুদও বোধহয় দেখা করেছিলেন উপদেষ্টারা। তো এখানে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে সব কিছু ক্লিয়ার করেছেন, এবং তিনি কনফার্ম করেছেন যে অধ্যাপক ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন, তিনি আর ক্ষমতায় থাকতে চাচ্ছেন না। কারণ তিনি কিছু কারণ অধ্যাপক ইউনূস বলেছিলেন, সেগুলো ছিল, যদিও বহুল চর্চিত ওই কারণগুলো, বাট প্রসঙ্গক্রমে আমি টানছি আবার। ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, অধ্যাপক ইউনূস সুনির্দিষ্টভাবে কারণগুলোর কথা উল্লেখ করেছিলেন, যে কারণগুলোকে তিনি ডিস্টারবেন্স হিসেবে মনে করেছেন, দায়িত্ব পালনের পথে অন্তরায় হিসেবে মনে করেছেন। তার মধ্যে একটি কথা তিনি মেনশন করেছেন, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ অপরাপর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া। রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে ঐকমত্য হতে পারছে না, আমরা জানছিলাম অনেকদিন থেকেই, এবং তারা নিজের এজেন্ডার সঙ্গে যায় এমন কিছু সংস্কার প্রস্তাবের সঙ্গেই শুধু রাজি হচ্ছিলেন। অনেক ভাইটাল বিষয়গুলো যেটা জনগণ চাচ্ছিল এবং রাষ্ট্রের জন্য ভালো হতো, যেটি দীর্ঘমেয়াদে একটি গণতান্ত্রিক সরকারের পথে, উত্তরায়ণের পথে সুবিধাজনক হতো, এবং ভবিষ্যতে স্বৈরাচারী হয়ে যাওয়ার হাত থেকে সরকারগুলোকে আমরা বাঁচাতে পারতাম। তো সেই ভাইটাল বিষয়গুলোতে কিন্তু বিএনপি সহ অনেক দল ডিসএগ্রি করেছে, তারা সেই বিষয়গুলো মানতে পারছে না। শুধু তাদের সঙ্গে যাচ্ছে এমন কতগুলো বিষয় তারা বলছেন আমরা তো এগ্রি করছি, ওই যে বিচার মানি তবে তালগাছ আমার, এরকম যাচ্ছিল বিষয়টি। আর রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা, এই বিষয়টি কিন্তু প্রণিধানযোগ্য। রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা। সো এখানে আমি মোটা দাগে দুভাবে দেখব বিষয়টি। একটি হলো বেসামরিক যে শাখাটি আছে সরকারের, জনপ্রশাসন, সেখান থেকেও কিন্তু তিনি পরোক্ষে কিছু বিরোধিতা পেয়েছেন নিঃসন্দেহে। বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছিও, পত্রিকায়, বিভিন্ন গণমাধ্যমে সেগুলো এসেছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন যেটাকে বলি আমরা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেই জায়গা থেকে কিন্তু তিনি বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন ভালোভাবেই, একদম ডিরেক্টলি না, বাট ভেতরে তারা কলকাঠি নাড়ছিলেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো এক্সপেডাইট করা যেতে পারত, সেগুলোকে এক্সপেডাইট না করে, ত্বরান্বিত না করে ডিলেট করে দিচ্ছিল তারা বিভিন্ন প্রসেস। শুধু ওটাই না, সরকারকে দুর্বল করবার জন্যে আরও অন্যান্য যত রকমের ব্যাপার আছে সেগুলো তারা করছিল। তো এটি তো গেল বেসামরিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এর বাইরে যদি ইউনিফর্ম বাহিনীর কথা বলি, তাহলে পুলিশ তো অনেক আগে থেকে পুলিশের মরল ভেঙে গিয়েছিল, আর পুলিশকে কিছুটা পুনর্গঠিত হয়েছে আগের চাইতে, কিছুটা তারা আগের চাইতে বেশি একটু মনে হয় কনফিডেন্স ফিরে পেয়েছে কিছুটা। সো বাট আগের অবস্থানে এখনও যায়নি, এবং হাসিনা আমলের রিক্রুটগুলো যারা আছেন এখনও বিভিন্ন পুলিশের অফিসার পদে বিশেষভাবে, তাদের কিন্তু সবাইকে বাদ দেওয়া হয়নি।
অল্প কিছু চাকরি ছেড়েছেন, কেউ কেউ পালিয়ে গিয়েছেন যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, আর কেউ আছেন সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন না, বাট অপরাধের সহযোগী ছিলেন, কমপ্লিসিটি ছিল তাদের, অপরাধের সহযোগিতা এই বিষয়টি তাদের ছিল। সো তারা এখনও সেই হাসিনার আমলেরই লোক, তারা হাসিনার স্বার্থ রক্ষা করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে না। তো এইটি তারা করেই যাচ্ছে। তো এদিক থেকেও তিনি ইঙ্গিত করেছেন এই কথাটি, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা। আর আরেকটি বিষয়, আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে সেনাবাহিনী জবে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে, আমি আশা করেছিলাম শুরু থেকে যে নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, নিশ্চয়ই বিএনপি চাঁদাবাজি বন্ধ করবে। মূল দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, সৈনিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মেহনতি মানুষের দল, আরও হাজার হাজার রকমের দল আছে। আগে ছিল হাজার হাজার রকমের লীগ, তো এখন নিশ্চয়ই সেগুলো রূপান্তরিত হয়েছে দলে, লীগ এবং দল, টু সাইডস অফ দ্য সেম কয়েন, ফ্লিপ সাইড। তো এখন সেই দলগুলোর চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, ভীতি প্রদর্শন, হুমকি প্রদর্শন, এই সব কিছু বন্ধ হবে ভেবেছিলাম, কিন্তু না, দেখলাম বন্ধ হয়নি, বরং বেড়ে চলেছে। অর্থাৎ মনে হচ্ছিল যে সেনাবাহিনীর মাঠে কাজ করবার বিষয়টি গাণিতিক, আর চাঁদাবাজি, দুর্বৃত্তায়ন এবং অন্যান্য বিষয়গুলো জ্যামিতিক, এরকম গিয়েছে বিষয়টি। অনুপাতটি এরকম 1 2 3 2 4 6, সিম্পলি পুট, সহজভাবে যদি বলি, গাণিতিক এবং জ্যামিতিক। তো এখন এই হচ্ছিল বিষয়টি। তো আমিও মনে মনে ভাবছিলাম যে এটি কেন হচ্ছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে, যারা চাঁদাবাজি করছে তাদের তো রাতের বেলা দুঃস্বপ্ন দেখে কপালে চিকন ঘাম দিয়ে ঘুম ভাঙবার কথা, যে সেনাবাহিনী মাঠে, আমার কি হয় কি জানি কি হয়, এরকম একটি বিষয় হওয়ার কথা ছিল, বাট হয়নি, কিচ্ছু হয়নি। চাঁদাবাজি আরও বেড়ে চলেছে, গুন্ডামি আরও বেড়ে চলেছে, হুমকি প্রদর্শন বেড়ে চলেছে। আমি অবাক হয়েছি যে সেনাবাহিনী মাঠে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এরকম অবস্থা কেন? তো ফিল্ড পর্যায়ের কিছু খবর সংগ্রহ করতে পেরেছি। সেনাবাহিনীর কিছু জুনিয়র অফিসার যারা মাঠে কাজ করছেন, তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে কিছু বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে আমাদের তো কোনো অ্যাকশনে যেতে বলা হয়নি, আমরা তথ্য সংগ্রহ করছি, এবং বিশেষভাবে তারা খুব ভালোভাবে তথ্য সংগ্রহ করছে বিএনপির বিরুদ্ধে, আসলে বিএনপির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে, কিন্তু তারা অ্যাকশনে যাচ্ছে না। এই তথ্যগুলো ভবিষ্যতে তারা বিএনপির বিরুদ্ধে কাজে লাগাবে সিচুয়েশন যদি ওরকম হয়। সো একটি গোপন কথা বিএনপির লোকজনকে বলে রাখি, মাঠে যেসব সেনাবাহিনীর লোকেরা আছেন, তারা আপনাদের বিরুদ্ধে যে চাঁদাবাজ, যেই ভাইরা আছেন চাঁদাবাজি করছেন, দখলদারিত্ব করছেন, টেন্ডারবাজি করছেন, হুমকি দিচ্ছেন, আপনাদের সব তথ্য সেনাবাহিনীর ডাটাবেসে কিন্তু চলে যাচ্ছে, গিয়েছে অলরেডি। সো যা যা করছেন সব কিছুর অডিও ভিডিও সব রেকর্ড থাকছে, টেক্সচুয়াল রেকর্ড থাকছে, সব ফরম্যাটে রেকর্ড থাকছে। সাবধান, সময় আসবে কিন্তু। তো সেনাবাহিনী এইসব করছে, অর্থাৎ রেকর্ড সংগ্রহ করছে, অ্যাকশনে যাচ্ছে না। আর না যাবার পেছনে আমি মনে করি এটি কারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থাকবে, সবসময় একটা অবনতি অবস্থা থাকবে, আর অন্তর্বর্তীকালীন সরকার আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, আর সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে যেতে থাকবে, যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। অধ্যাপক ইউনূসের এটা করবার কথা না, বন্দুক নিয়ে মাঠে গিয়ে, কিংবা তার উপদেষ্টাদের এগুলো করবার কথা না। যাদের মাধ্যমে এগুলো বাস্তবায়িত হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাদের মাধ্যমে অ্যাপ্লাই করা হবে, যারা এগুলো এক্সিকিউট করবেন, তারাই যদি না করেন, তারা যদি অসহযোগিতা করেন, তাহলে বিষয়টি কীভাবে চলবে না, এবং চলছে না। আর তার কারণ, এবং এটিই বোঝায় যে তারা অসহযোগিতা করেছেন। কারণ বুধবারে এই সেনা প্রাঙ্গণে যেই অফিসার্স অ্যাড্রেস ছিল, সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে সেনাবাহিনী এখন আগের চাইতে অনেক বেশি সিরিয়াস হবে, আমরা আর এইসব গুন্ডামি, মপতন্ত্র, এগুলো আর মানবো না, এগুলো আর সহ্য করবো না। আগে কেন সহ্য করেছেন মিস্টার ওয়াকার? তখন তো এই বাংলাদেশই ছিল, এই সরকারই ছিল, তখন কেন সহ্য করেছেন? হঠাৎ কেন আপনার এই বোধোদয় হলো এখন থেকে আর এগুলো সহ্য করবো না? কেন, কি উদ্দেশ্যে? এটি প্রমাণ হয় যে তারা আগে সেইভাবে সরকারকে সহযোগিতা করেনি। এটি কিন্তু আমি সেনাবাহিনীর সৈনিক, জওয়ান বা ফিল্ড লেভেলে কাজ করছেন অফিসার, তাদের মিন করছি না। তাদের শতভাগ আন্তরিকতা ছিল, আম শিওর। তারা এই মাটিরই সন্তান, আমাদেরই মানুষ। তারা দেখছেন কে চাঁদাবাজি করছে, কে কী করছে এবং কারা ভিকটিম হচ্ছে। নিশ্চয়ই তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু উপরের নির্দেশ ছিল না বলে তারা সেভাবে কাজ করতে পারেনি। এবং আরেকটি বিষয়, ওয়াকার সবসময় বোঝাবার চেষ্টা করেছেন যে তিনি এবং সেনাবাহিনী সমার্থক, মোটেই না, অ্যাবসলিউটলি নট। মিস্টার ওয়াকার, ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, দি আর্মি ইজ অ্যান ইনস্টিটিউশন। সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, আপনি একজন ব্যক্তি। সো কনফিউজ করবেন না আমাদের। ডোন্ট ট্রাই টু কনফিউজ বোথ দ্য টার্মস, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যান ইনস্টিটিউশন। দেয়ার ইজ এ ক্লিয়ার ডিস্টিংশন, সুস্পষ্ট পার্থক্য আছে।
আমাদের বোকা বানাবার চেষ্টা করবেন না। সো বলবার চেষ্টা করবেন না কেউ কেউ আমাকে ডিমেন করবার চেষ্টা করছে, আমাকে ডিফেম করবার চেষ্টা করছে, সেনাবাহিনীকে ডিফেম করবার চেষ্টা করছে। নো, নট এট অল। সেনাবাহিনীকে কেউ ডিফেম করবার চেষ্টা করছে না। একজন লোক যদি করে, আমি দাঁড়াবো তার বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার, দেশপ্রেমিক সেনাবাহিনী। এবং এই সেনাবাহিনীর সদস্যরা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সেই জুলাই আন্দোলনের সময়। পুলিশের গুলি তারা থামিয়ে দিয়েছিলেন। এমনও হয়েছে ফিল্ডে কাজ করা আর্মি পার্সোনালরা পুলিশের দিকে বন্দুক তাক করেছিল, হাসিনার পুলিশের দিকে, যে তোমাদের গুলি যদি জনগণের বুকে চলে, আমার গুলি চলবে তোমার বুকে। দু একটি কেস এরকম হয়েছে। সেই সেনাবাহিনী আমাদের। সো আমরা তাদের নিয়ে গর্বিত। উই আর প্রাউড অফ দেম। আমরা সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের নিয়ে গর্বিত, আমরা জেসিউজ এনসিউজদের নিয়ে গর্বিত। উই আর অলসো প্রাউড অফ অল আদার কমিশনড অফিসার্স অ্যান্ড আর্মি পার্সোনালস, জওয়ানস। আমরা তাদের নিয়ে গর্বিত। উই আর প্রাউড অফ দেম। বাট ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল। আপনি একজন ব্যক্তি, আর আমি ব্যক্তি ওয়াকারের বিষয় নিয়ে কথা বলছিলাম। সো আপনি কলকাঠি ভেতর থেকে নেড়েছিলেন বলে সেনাবাহিনী মাঠে ফাংশনাল ছিল না। যদিও আপনি এখন বলছেন যে তারা এখন থেকে আরও অ্যাক্টিভ হবে, প্রোঅ্যাক্টিভ হবে, অ্যাকশনে যাবে। এই ছিল বিষয়টি। তো আপনি এবং চুপ্পু যার যার অবস্থান থেকে চুপকে যা করবার দরকার সেটা করেছেন, এখনও করে যাচ্ছেন, হয়তো প্ল্যান করছেন ভবিষ্যতে করবেন। বাট সাবধান, আমরা বিষয়টা ধরে ফেলেছি। সব মানুষ এখন আগের চাইতে অনেক বেশি সচেতন। সো খুব সাবধানে পা ফেলবেন, পা ফসকে যেতে পারে। তো এই যখন অবস্থা, আর অধ্যাপক ইউনূস যখন সিদ্ধান্ত নিয়েছেন, আমি জানি না তিনি সেটা ইমপ্লিমেন্ট করবেন কিনা। সব মহল থেকে দাবি আসছে, অনুরোধ আসছে। আজকেও যার কথা বলছিলাম ভিডিওর শুরুতে, মাওলানা মামুনুল হক, তিনি অনুরোধ করছিলেন ক্রান্তিকালের ত্রাতাকে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে থেকে যাবার জন্যে, পদত্যাগ না করবার জন্যে। তো আমিও ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব, আপনি চলে যাবেন না স্যার। আপনি চলে গেলে এই দেশকে আপনি কার হাতে রেখে যাবেন? এই দেশের পরিস্থিতি কি হবে? যে ভ্যাকুয়াম তৈরি হবে, সেটা কে পূরণ করবে? আমি তো একটি লোকও দেখি না যে এই ক্রান্তিকালে এসে আবার দাঁড়াতে পারবে, রাষ্ট্রের হাল ধরতে পারবে। আপনি আমাদের মাথার উপর কত বড় ছাতা ছিলেন। আপনি সরে গেলে আমরা হয়তো সেটা বুঝতে পারবো। আমরা যারা বুঝতে পারছি না বা বুঝতে চাচ্ছি না, যে ধান্দাবাজেরা বুঝতে পেরেও বুঝতে চাচ্ছে না, তারা মনে করছে কিছু না, তারা এরকম বলার চেষ্টা করছে উনি না থাকলেও কিছু আসে যায় না। আমরা জানি আপনি না থাকলে আমাদের কিছু আসে যায়, এবং সেটি বিরাট মাপের ক্ষতি হবে আমাদের। সেই ক্ষতি মেজারেবল না, অপরিমেয়, আমরা পরিমাপ করতে পারবো না। সো আপনি থাকবেন স্যার, আপনি থাকবেন, আপনি কাজ করবেন, এবং আপনি আমাদের জানিয়ে দেবেন কে আপনার কাজের পথে অন্তরায় হচ্ছে। বিএনপির বিষয়টা আমরা ধরে ফেলেছি, আমরা আবার আন্দোলনে নামবো। বিএনপির বিরুদ্ধে হবে আমাদের এই আন্দোলন। বিএনপির নীল নকশা আমরা বাস্তবায়িত হতে দেব না। ইলেকশনের নামে বিএনপি যদি অরাজকতার সৃষ্টি করে, গণমানুষ নামবে বিএনপির পক্ষে। বিএনপি যদি সোশ্যাল মিডিয়া ঘাটে, বিভিন্ন জায়গায় কমেন্ট ঘাটে, জানতে চায় এই দেশের মানুষ কী চায়, বিএনপিকে কতটা পছন্দ করে, তারা জেনে যাবে। তারা জেনেও গিয়েছে অলরেডি। মানুষ বিএনপিকে আর এখন চায় না। ওই দুই একটা জায়গায় একটা অনুষ্ঠান করে, একটা মিটিং করে আমাদের 5,000 10,000 লোক দেখাবেন আর বলবেন গণসমুদ্র হয়ে গিয়েছে, এসবের দিন শেষ, চলবে না। আপনারা কি করেছেন? আপনারা হাইজেক করবার চেষ্টা করেছেন ছাত্রদের এই আন্দোলনকে, ছাত্রদের এই সংগ্রামকে, ছাত্রদের এই ত্যাগকে। আপনারা বলার চেষ্টা করছেন 15 বছর ধরে আমরা এই করেছি, আমরা সেই করেছি। কিচ্ছু করেননি আপনারা। আপনারা ঘর থেকেই বেরোতে পারেননি। আপনারা কেউ বাসায় থাকতে পারেননি রাতের বেলা। আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারেননি। আপনাদের নেতারাই তো বলছেন যে আমরা ভয় পেয়েছিলাম, বন্দুকের মুখে, পিস্তলের মুখে দাঁড়াইনি। এই ছেলেরা দাঁড়িয়েছিল যাদের আজকে আপনারা পদত্যাগের দাবি করছেন। ইশরাক, এবার ইশরাকের প্রসঙ্গে একটু কথা বলি। ইশরাক আবার উচ্চ আদালতের রায় পেয়েছে যে ইশরাক এখন মেয়র হিসাবে শপথ পাঠ করতে পারে, এবং সরকার যাতে তাকে শপথ পাঠ করায়, এরকম একটি রায় উচ্চ আদালত থেকে পেয়েছে। ফাইন, ভালো কথা, উচ্চ আদালতের রায়, সো শপথ তিনি পড়তেই পারেন। আর বিএনপি তাতে খুশিতে বাকবাকুম। যতই বাকবাকুম হন না কেন, এইটি কোনো বিজয় না। যেই নির্বাচনই ছিল না, সেই নির্বাচনের কিসের মেয়র? আপনি কিসের মেয়র? লজ্জা করেন আপনাদের? এই মেয়র পদে জোর করে অধিষ্ঠিত হওয়া, সেই মেয়র পদটিকে কলঙ্কিত করা, আমি বলবো এই জন্যে কলঙ্কিত করা, কারণ নির্বাচনটি তো অবৈধ, অস্তিত্বহীন। সেই নির্বাচনে আপনি কি মেয়র নির্বাচিত হয়েছেন? হ্যাঁ, আইনের মার পেছে আদালত আপনার পক্ষে রায় দিয়েছে, আপনি বসেও যাবেন সেখানে, তাতে কি লাভ? আপনি নিজেকে কলঙ্কিত করেছেন। ইশরাক, আপনি একজন ইয়াং ম্যান, ব্রাইট, এবং আপনি একজন ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ। আপনি কেন এই ফাঁদে পা দিলেন? কেন দরকার ছিল আপনার এই ফালতু একটি নির্বাচনকে বৈধতা দেওয়া? এটা তো বৈধতা দেওয়া হলো হাসিনার সে অবৈধ নির্বাচনকে। কেন দরকার হলো আপনার? চিটাগংয়েই বা কেন দরকার হয়েছিল আপনাদের আরেক ডাক্তার সাহেবের ওখানে এই মামলা করে মেয়র হওয়ার? তো আপনারা তো এই অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছেন। এটা লজ্জার, করা ঠিক হয়নি আপনাদের। এখন আপনাদের হাই আপস যারা আছেন, ফখরুল থেকে শুরু করে অন্যেরা,
বলার চেষ্টা করছেন যে হ্যাঁ আইনের জয় হয়েছে, বিএনপির জয় হয়েছে। এটা জয় না, এটি বড় পরাজয়, এথিক্যাল ডিফিট, এটি নৈতিক পরাজয় হয়েছে বড় রকমের, ঠিক হয়নি এটি। তো যাই হোক, ইশরাক আপনি আরেকটি দাবিতে অনড় আছেন। আপনি বলবার চেষ্টা করছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, এবং আপনি আপনার কর্মীদের নির্দেশ দিয়েছেন তোমরা রাস্তা ছেড়ো না। ছি ছি ইশরাক, এবং বিএনপির অন্যদেরও বলছি যারা ইশরাকের সঙ্গে সুর মেলাচ্ছেন যে এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, ছি ছি ছি। তারা আপনাদের বাবা, তারা আপনাদের পুনর্জন্ম দিয়েছে। ইয়েস, পুনর্জন্ম। আপনারা তো মরেই গিয়েছিলেন। 15 বছর আপনাদের লাশ পচে গিয়েছিল, আপনাদের লাশ ঘরে রাখা ছিল, হিমাগারে রাখা ছিল। আপনাদের পুনর্জন্ম ঘটেছে এই ছাত্রদের হাত ধরে। এই ছাত্ররা পিস্তলের সামনে, বন্দুকের সামনে, ট্যাঙ্কের সামনে, গুলির সামনে, বোমার সামনে তাদের বুক পেতে দিয়েছিল। একটুও ভয় পায়নি ওরা। আপনারা পেয়েছিলেন, আপনারা বলেও ছিলেন যে আমরা ভয়ে নামতে পারিনি আসলে। আপনারা এক মুখে করকম কথা বলবেন, একবার বলবেন ভয়ে নামতে পারিনি, আরেকবার বলবেন 15 বছর ধরে আন্দোলন করেছি, সে আন্দোলনের ফসল, আরেকবার বলবেন তারেক রহমান সাহেব এই আন্দোলনের একবার মহানায়ক, লন্ডন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। রিডিকিউলাস, হাস্যকর, অ্যাবসার্ড, ঠিক না। এরকম স্ববিরোধিতা একদম ঠিক না। তাহলে যেই ছাত্ররা আপনাদের পুনর্জন্ম দিয়েছে, হাসিনা আপনাদের শ্বাস বন্ধ করে রেখেছিল, এইভাবে টুটি চেপে ধরেছিল হাসিনা, আপনাদের শ্বাসটি পর্যন্ত ঠিকমতো ফেলতে পারেননি হাসিনার ভয়ে। আর সেই বাবারা যারা আপনাদের জন্ম দিয়েছে আজকে তাদেরই পদত্যাগ চাচ্ছেন কেন? এত ভয় কেন? তারা যদি এই সরকারে থেকেও যায় আর তাতেও যদি নির্বাচন হয়, এই 2 ছাত্র উপদেষ্টার সব কিছু পাল্টে দেবে, এত ভয়। এই জন্যই তো আপনারা রাস্তায় নামতে পারেননি, আপনাদের আন্দোলন সফল হয়নি। হাসিনাকে আপনারা এরকম ভয় পেতেন। আপনাদের এই তো সাহস, এই তো আপনাদের সহ্য বীর্য, এই তো দেখলাম। তো এটি লজ্জা। যারা পুনর্জন্ম দিয়েছে আপনাদের, তাদের পদত্যাগ চাচ্ছেন কেন? এই যে বড় বড় কথা বলছেন, এই কথাই তো বলতে পারতেন না। টুটি চাপা ছিল, শ্বাস বন্ধ ছিল, মুখ বন্ধ ছিল, পালিয়েছিলেন। আজ বড় বড় কথা বলছেন কাদের জন্য? এই ছাত্রদের জন্য। হ্যাঁ, বলছি না ছাত্ররা সব কিছু ঠিক করছে না, সব ঠিক করছে না। তারা অনেক কিছু ভুল করেছে, তাদের বয়স কম, তারা মাত্র রাজনীতিতে এসেছে, তারা অনেক কিছু বোঝে না, অনেক ভুল তারা করে ফেলেছে ইতিমধ্যে। আমিও আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে তাদের সমালোচনা করেছি, তাদের বিরুদ্ধে আমি তদন্তও চেয়েছি। এমনকি তদন্ত হোক, তারা সব কাজ ঠিকমতো করছে কিনা, তারা কোনো দুর্নীতি করছে কিনা, তদন্ত চেয়েছি তাদের বিরুদ্ধে। কিন্তু তাদেরকে একেবারে এখনই সরে যেতে হবে, নাহলে রাস্তা ছাড়বো না তারা না গেলে। ছি 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 ছি, এটি লজ্জার। ওটা সেই, এটি বলতে পারেন না আপনারা। আপনাদের আরো দায়িত্বশীল হতে হবে। আর যা করেছেন, যদি অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অনড় থাকেন, যদি তিনি পদত্যাগ করে বসেন, দেশে যে ভ্যাকুয়াম তৈরি হবে, যে অচল অবস্থার সৃষ্টি হবে, দেশ যেই জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটি কোনো ভালো কিছু হবে না। আর দেশবাসী তখন আপনাদের ছাড় দেবে না। ওইসব ফালতু কথা বলে আমাদের 31 দফা, আমাদের 29 দফা, এইসব বলে মোটেই পার পাবেন না। ছাড়বে না এই দেশের ছাত্র জনতা আপনাদের, ছেড়ে কথা কেউ বলবে না। সাবধান, যা করবার করেছেন। এখনো অনুরোধ করছি, দায়িত্বশীল আচরণ করুন যার যার অবস্থান থেকে। এটি দেশের জন্য ভালো হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।